আপনার কাছে আসতে চাই, আপনার কাছে অতিথিরাও রয়েছেন, আপনাদের আলোচনা শুনতে চাই এবার। ধন্যবাদ গালিব। আমরা আবারও ফিরে এলাম আমাদের আলোচনায়। আমাদের সাথে উপস্থিত আছে আজকের অধিবেশনে ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর, এবং আছেন ফারুক মঈনুদ্দিন, লেখক ও ব্যাংকার। যেটা আমরা বলছিলাম যে এবারের বাজেটের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে একটা সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি। আমরা দেখতে চাচ্ছি যে এখানে হয়তো ব্যয়ের পরিমাণটি কমানো হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আরেকটি প্রবণতা যেখানে দেখানো যাচ্ছে এই ক্ষেত্রে যে আমাদের সুদ পরিশোধ করতে হবে, আমাদের ঋণের বোঝা অনেক বেশি হয়ে আছে, এবং তার উপরে যেটা সবচেয়ে বড় বিষয়টি হয়ে ওখানে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আমাদের এই রাজস্ব আদায় বৃদ্ধিটা আসলে কিভাবে করা যায়। তো এ বিষয়ে আমি কথা বলবো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর এর সাথে। যেটা বলছিলাম যে আমাদের যেহেতু একটা সংকোচনমূলক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের ব্যয় কমলেও আমাদের আয় বৃদ্ধির প্রতিও গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আমরা যদি গত কয়েক বছরের হিসাব দেখি যে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল 2023-24 সালে প্রায় 5,000 কোটি টাকার মতো, যেখান থেকে রাজস্ব বোর্ড থেকে আদায় করার কথা ছিল প্রায় 4,30,000 কোটি টাকা, কিন্তু আদত সেটা বাস্তবায়িত হয়েছে 4,10,000 কোটি টাকার মতো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যমাত্রা যখন কম ছিল তখন আমরা প্রায় 20,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারিনি। এবার আমাদের রাজস্ব বোর্ড থেকে যে লক্ষ্যমাত্রাটি নির্ধারিত হবে বলে আমরা মনে করছি 4,80,000 কোটি টাকা। তো এরই প্রেক্ষিতে আপনি আসলে কি মনে করছেন যে এই লক্ষ্যমাত্রা অর্জন কতটুকু বাস্তবসম্মত হবে? ধন্যবাদ। আমি এখন টিভি কর্তৃপক্ষকে এই বাজেটের এই সুন্দর আলোচনা উপস্থাপনা এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যে বিষয়ে আলোচনা আমরা করব বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে রেভিনিউ আর্নিংয়ের ক্ষেত্রে, সেটার সাথে আমি আপনাদের স্টুডিওর এই আঙ্গিক বৈশিষ্ট্যের সাথে খুব মিল আছে বলে মনে করি। এখানে প্রতি পদে পদে আপনাকে কিন্তু খুব ইউ মাস্ট মাইন্ডফুল টু ইউর স্টেপ। আপনি ওখান থেকে নেমে আবার এখানে উঠবেন, এখানে উঠতে যেয়ে আপনি হঠাৎ করে যদি নর্মাল মনে করেন আপনি পড়ে যাবেন। এবং চারিদিকে প্রচুর ডিজিটালি দেওয়া আছে, আমাদের অবস্থাও তাই। আমরা সুন্দরভাবে ডিজিটালি অনেক কথা বলছি, আর একটু পরে সংসদে হয়তো সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে এটা বলা হবে, কিন্তু প্রকৃত বাস্তবতাটা হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা লক্ষ্য করি যে এনবিআরকে যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু যাদববাবুর পাটিগণিতের হিসাব অনুযায়ী, অর্থাৎ আমি আগে ব্যয়ের বাজেট একটা ঠিক করে ওখান থেকে কতটুকু আমার ভর্তুকি রাখার আমার ফতোয়াতে দেওয়া আছে সেইটা থাকবে, তারপরে বাকিটা তুমি এনবিআর তোমাকে দিতে হবে। এই এনবিআরের ভিতরে আমি এখানেই একটু আসতে চাচ্ছি, রাজস্ব যার ভিতরে এনবিআর বহির্ভূত এবং অন্যরা আছে, সবাই মিলে আমরা লক্ষ্য করি ওই এনবিআরকে দেওয়ার সময় সবকিছু তার উপরে চাপানো হয় এবং সেটা পরিমাণটি অনেক বেশি হয় এবং সে প্রকৃতপক্ষে অর্জন করতে পারে না। সেটাও তো দেখা যাচ্ছে। কেন পারে না সে কারণও আমাদের সবার জানা আছে, কারণ যে অর্থনীতির থেকে রেভিনিউটা নেওয়া হবে সেই অর্থনীতির সুস্থতার উপর এটা নির্ভর করে। এখন অর্থনীতি সুস্থ রাখা তার পরিস্থিতি কি, এখানে ফারুক মঈনুদ্দিন সাহেব উনি আছেন, ব্যাংকিংয়ের ব্যাপারটা বলবেন। কারণ বলবেন এই জন্যই, কারণ ব্যাংক হচ্ছে ইজ দ্য হার্ট অফ আওয়ার ইকোনমি। সেখানে যদি অসুস্থতা থাকে, সেখানে কনফিউশন থাকে, সেখানে যদি ক্যান্সার থাকে, তাহলে তো আমি এদিকে যত চেষ্টা করি এটা পাবো না আর কি। আমি বলতে চাচ্ছি এই জিনিসটা এনবিআরের টার্গেট দেওয়ার সময় এটাও খেয়াল করতে হবে, ওই যে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত যে কর এবং কর বহির্ভূত যে আয়, এ দুটো কিন্তু সরকার সরাসরি জড়িত সরকারি প্রতিষ্ঠান, সরকারের সেবা সংস্থা, এই বিআরটিসি বলেন, বিটিএ বলেন, এরা বলেন, তারা বলেন, এরা সবাই যত সেক্টর কর্পোরেশন আছে এখান থেকে যে আয় আসে, দেখা যাচ্ছে প্রতি বছর আপনি তার টার্গেট দেওয়ার সময় তাকে কমাই দিচ্ছেন, তার বেলায় কমে যায়, আর এনবিআর এর বেলায় ঠিক বাড়ে। এনবিআর বাড়ে কেন? কারণ এনবিআর এর করদাতারা হচ্ছে সাধারণ পাবলিক, যেখানে সরকারের একটা রাজনৈতিক অর্থনীতির ব্যাপার জড়িত আছে। সরকার কি সেবা, কি পরিবেশ, কি পরিস্থিতি সৃষ্টি করছেন, সরকার এই কর নিয়ে কি সেবা তাকে দিচ্ছেন, এইসব অনেকগুলো বিবেচনার বিষয় সেখানে আছে। তার বেলায় আপনি বাড়িয়ে দিচ্ছেন, আর ওখানে ওর বেলায় যে টাকা আপনার কাছে আছে আপনি দিচ্ছেন না, আপনি আপনার ওই প্রতিষ্ঠানগুলো যে আয় করছে সেটাকে আপনি এক্সেকারে আনতেছেন না, আনার ব্যাপারে তাকে চাপ সৃষ্টি করছেন, আপনি তার বাজেট বরাদ্দ কমেই দিচ্ছেন, মানে তাকে আরও রিলিফ দিচ্ছেন, ভাবটা এরকম মনে হবে। সুতরাং এখানে আমি মনে করি একটা সুশাসন এবং তার অভ্যন্তরীণ
অভ্যন্তরীণ সুশাসনের যে বিষয়টি, যেমনটি বলা হচ্ছে যে ক্ষমতাসীন সরকারের তাদের যে আজকে অনেক পত্রিকা বলেছে যে তাদের যে ইয়ে ছিল কি বলে ভোটে ইশতেহার, ইশতেহারে যা বলেছে তার সাথে তো এখানে মিল খেলো না। আপনার নিজের প্রতিষ্ঠানই কর খেলাপি হয়ে বসে আছে। আপনার নিজের প্রতিষ্ঠান, আপনার নিজের মানে আমাদের সকলের আর কি, রাষ্ট্রের প্রতিষ্ঠান কর খেলাপি হয়ে বসে রয়েছে, সে টাকা জমিয়ে রাখতেছে, তার লাভ লোকসানের হিসেবে বোঝা যাচ্ছে না। তার বেলায় আপনি টার্গেট কম দিয়ে টার্গেট যদি একটু যথাযথভাবে টার্গেট দিতেন তাহলে এনবিআর পরোটাটা কম হতো। কারণ আমার তো টোটালটা মিলাতে হবে, পয়সাটা আমি মিলাতে গেলে একজনকে যদি কম দেখাই তাহলে আরেকজনকে তো অটোমেটিক্যালি বড়। এই জিনিসটা এখানে খুব খেয়াল রাখতে হবে যে আমি এই যে টার্গেটটা দিচ্ছি, কারণ এনবিআরকে যে টার্গেটটা দিচ্ছি সেটা যদি আমি অস্বাভাবিক দেই তাহলে তিনটে প্রবলেম এসে যায়। একটা হচ্ছে ওইটা আয় করবে মনে করে কিন্তু আমি ব্যয়ের বাজেট সাজিয়েছি, আচ্ছা ব্যয় আমার করতে হবে। আমি আবার বলছি ব্যয়ের বাজেট বাড়াতে হবে, এটা ইকোনমির জন্য। আমি গ্রাজুয়েট হতে যাচ্ছি 2026 সালে, আমার ব্যয়ের বাজেট বাড়াতে হবে, কিন্তু আমি পারতেছি না যেহেতু ওই দিক থেকে আয় আসছে না। তা সুতরাং আমার ওই ব্যয়ের বাজেট আমি করে যেতেই হবে। যদি এনবিআর যদি না নিতে পারে, ওরে যে টার্গেট দিলাম তাহলে হবে কি আমার ধার করতে হবে, যেটা আবার ভবিষ্যতে আমার সুদের হার এর হিসেবে আমার সক্ষমতাটা আরো সংকুচিত করে দেবে। দুই হচ্ছে কি এইটাকে ওকে দেওয়াতে ও হচ্ছে কি ওটা টেন্সের ভিতরে পড়ে, যেটা কয়েকদিন আগে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় একটা সিবিডিতে বলেছেন। ওনার বলা লাগে না, এটা আমরাও জানি, সবাই জানে। আমরা বেশ কয়েক বছর যাবত বলেও দিচ্ছি যে ওকে এমন টার্গেট দিয়েন না যেটা ও অর্জন করতে যেয়ে ও শেষ পর্যন্ত করবে কি করের এরিয়া আওতা না বাড়িয়ে ওই যে এক্সিস্টিং আছে তার উপরে আরো অ্যামাউন্টটা বাড়িয়ে বলবে আপনার আয় হয়েছে কি না হয়েছে আমি জানি না, আপনি গত বছর 7,000 দিয়েছিলেন এবার 10,000 দিবেন। এটা কিন্তু সেই ঔপনিবেশিক আমলের জমিদারের স্টাইল, যে তোমার ধান হয়েছে কি না হয়েছে আমি কিচ্ছু জানি না, তুমি আমার দিবা, কারণ আমি বড় বাবুরে পাঠাবো কলকাতায়। হ্যাঁ, এই যে দৃষ্টিভঙ্গি, তখন হয় কি এই যে কর আহরণকারী দপ্তর সে এই টেনশনে থাকাতে সে কিন্তু ওই এক্সিস্টিং করদাতার উপর যে চাপ দিলে ওখানে একটা এর সৃষ্টি হয়। আরেকটা এর সাথে জড়িত হয়ে যায়, আপনি কর জাস্টিস যে এনভায়রনমেন্ট, সেটাখানে আপনি একটা দুটো বড় ধরনের লিকেজ করে ফেলাচ্ছেন। সেটা হচ্ছে আপনি কালো টাকা সাদা টাকা করার কথার নাম করে আপনি অন্যরা যেখানে 30% কর দেবে আপনি তার বেলায় বলছেন 15%। একবার তো সে টাকা অন্যায় করে নিয়ে গেছে, সেটা একটা দোষ। তারপরেও তাকে প্রণোদনাই দেওয়া হচ্ছে, ধরে নিতে হবে যে বাকি 15% কর তোমাকে প্রণোদনা দিলাম, জরিমানা তো দেওয়াই হচ্ছে না। তাহলে ওই যে নতুন যে এক্সিস্টিং করদাতা ও নিরুৎসাহিত বোধ করে, অপমানিত বোধ করে এবং মনে করে যে আমি অবিচারের সম্মুখীন হচ্ছি, মানে ট্যাক্স জাস্টিস আমার কাছে থাকছে না। আরেকটা হচ্ছে ওনাকে ওই সুযোগ সুবিধাটা দেওয়ার জন্যে যে করদাতা আসেনি, যেটা আমরা বলছি যে সকলকে করের নেটের ভিতর আনেন, এটা একটা তো জাতীয় দায়িত্ব। এখন করের নেটের ভিতর না আনলে আমার সকলকে করের সুবিধা হবে। সে হচ্ছে কি, সে তখন মনে করবে যে আমি কেন সেই দিয়ে যে এনবিআর এর কাছে করদাতা হয়ে 30%ও দেবো, কথাবার্তাও শুনবো, তো হচ্ছে এইটাই ভালো, এই যে না দিলে যদি করা যায় আমি আইডেন্টিফাইডই হলাম। হ্যাঁ, আইডেন্টিফাই। সুতরাং এই যে সিচুয়েশনগুলো তৈরি করার আগে এর তাত্ত্বিক এবং দার্শনিক এবং নৈতিক ভিত্তিগুলো পর্যালোচনা করা দরকার। কারণ আমি একজনকে উৎসাহিত করতে যেয়ে বহুজনকে নিরুৎসাহিত করতে পারি না এবং করতে পারি না, এটা এখানে নৈতিকতার প্রশ্ন, ট্যাক্স জাস্টিসের প্রশ্ন। তো সেই জন্য দ্বিতীয় পয়েন্ট হবে ওই যে স্ট্রেস। তৃতীয় যে ক্ষতিটা হবে সে ক্ষতিটা হচ্ছে যে আপনি এই টার্গেট বেশি দেওয়াতে ও অর্জন করতে পারছে না, তখন আপনি অর্থনীতিকে সুস্থ করার যে দায়িত্ব আপনার ছিল সেটা আপনি করেননি বলেই ও পারতেছে না। তাহলে অর্থনীতিকে সুস্থ করার কী দায়িত্বর কী ব্যাপার, যেমন ব্যাংকিং খাত, সেই তো আমার সবচেয়ে বড় রেভিনিউর উৎস। সে টাকা নেয়, টাকা নিয়ে লোকের দেয়, দিয়ে ওখান থেকে আয় করে, সেখান থেকে আমি কর পাই। এখন সেই টাকা নিয়ে সে কারুর দেয়নি, মানে ওটাকে ওই যে এনপিএল হয়ে গেছে। তো এনপিএল হয়ে হয়তো অন্য এক দেশে যেয়ে তার ওখানে কর্মসৃজন হচ্ছে, তার ওখানে উৎপাদন বাড়াচ্ছে এই টাকা যেয়ে, আর অন দ্য আদার হ্যান্ড আমার দেশ শুকিয়ে যাচ্ছে। আমি এমন কোনো লোকবল তৈরি করতে পারিনি, সুস্থ সক্ষম লোকবল তৈরি করতে পারিনি শিক্ষায়, যার জন্য আমার দেশে এসে বাইরের লোক এসে টাকা নিয়ে যাচ্ছে আমার রেমিটেন্স।
অথচ আমার এই লোক বাইরে যদি দক্ষ লোক যেতে পারতো তাহলে আমার আজকে ডলারের এই সংকটের জন্য হাহুতাশ করতে হয় না। আমি যদি ভালো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারতাম, এই বিনিয়োগটা করতাম, তাহলে আমার দেশের লোকেরা বাইরে যেয়ে চিকিৎসার জন্য যেত না। আমি যখন বলি যে আমার রিজার্ভ কমে যাচ্ছে, আমার ডলারের খুব দরকার, তখন এই বাস্তব বিষয়গুলোর দিকে আমার নজর দেখা দরকার। এই মুহূর্তে ডলারের রেট কমিয়ে বাড়িয়ে অমুকরে ধরে তারে ধরে কোনোদিন রিজার্ভ বাড়াবে না। আজকের বণিক বার্তায় আমাদের আবু আহমেদ স্যারের একটা লেখক বেরিয়েছে যে হঠাৎ করে আপনি ডলারের রিজার্ভ নাটকীয়ভাবে বাড়াতে পারবেন না, এটা সম্ভব না। আপনাকে এইভাবে করতে হবে, যেমন ওই রপ্তানির ক্ষেত্রের দিকে খেয়াল রাখতে হবে যে ও যেন আনতে পারে, ওর বাজার ঠিক থাকে, রেমিটেন্সের দিকে খেয়াল রাখতে হবে, ভালো লোকেরা যাতে। আজকে আমরা মালয়েশিয়ার যে ঘটনাটা দেখছি কত বড় একটা ক্ষতি, তো এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমার শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ যথাযথভাবে কি বলে মানসম্মতভাবে আমার যেন লোকবল গড়ে ওঠে, মানসম্মতভাবে যেন আমার মানুষের স্বাস্থ্য হতে, তাহলেই আখেরে আমি বাজেট আমার শুধু এই বছরের বিষয় না, আমাকে চলতে হবে বহুদিন, আমাকে ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখতে হবে। সেই জন্যই আমি মনে করি যে আবার আপনার কাছে ফিরে আসবো। ফারুক মঈনুদ্দিন, আপনার কাছে আমার প্রশ্ন, আমি এই গত কয়েকদিন ধরে যেটা দেখছিলাম মনে হচ্ছিল ঋণের বোঝা, যেহেতু IMF একটা শর্ত জুড়ে দিয়েছে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে 0.5%, আমি যেটা দেখছিলাম যে আসলে আমরা যখন বৈদেশিক ঋণ নেই, আমাদের বাংলাদেশের অ্যাজ আ কান্ট্রি আমাদের ক্রেডিট ওয়ার্থিনেস কিন্তু অনেক ভালো, এবং সেজন্যই আমরা প্রতি বছর ঋণ নিতে পারছি, ঋণ পরিশোধও করতে পারছি। যখন বহির্বিশ্বে আমাদের এই অবস্থা, আমাদের ক্রেডিট ওয়ার্থিনেস যখন সেখানে খুব ক্রেডেনশিয়াল বহন করে, সেখানে আমরা যখন ডোমেস্টিক ইকোনমির দিকে দেখাই, আমাদের নন পারফর্মিং লোন এবং ঋণ খেলাপি দুইটার পরিমাণের মানে আকাশ পাতাল তফাৎ যেটা বলে, এই পার্থক্যটি আসলে কারণ কি, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার আগে গালিব দু চারটা মজার তথ্য দিলেন এখানে। আমি এই আলোচনাটা যাতে খুব নিরস না হয়ে যায় আমি তার সাথে দু একটা জিনিস অ্যাড করি। এই যে বাজেটের যে শব্দটির যে উৎপত্তি নিয়ে গালিব একটা কথা বললেন, তার সাথে আরো কিছু জিনিস ইন্টারেস্টিং তথ্য আছে বাজেট নিয়ে। আচ্ছা, যেমন ব্যাগ কিংবা ব্রিফ কেসে করে নিয়ে যাওয়া। ইংল্যান্ডে যে লাল বাক্সে করে বাজেট নিয়ে যাওয়া হতো, কাগজ, বিশাল কাগজের তোড়া, 100 বছর ধরে সেই একই বাক্সে তারা নিয়ে গেছে, বাক্সও চেঞ্জ হয় নাই। বাক্স মানে সুটকেস টাইপের জিনিস, হ্যাঁ, 100 বছর চলেছে ইংল্যান্ডে। কানাডাতে এই অর্থমন্ত্রী প্রতি বছর বাজেট দেওয়ার আগে কিন্তু একজোড়া নতুন জুতা পরেন তিনি, এবং সাংবাদিকদের নজর থাকে কোন ব্র্যান্ডের জুতা তিনি কিনছেন বাজেট পেশ করার জন্য। সুতরাং বোঝেন, যদি পুরুষ অর্থমন্ত্রী হলে এক ধরনের জুতা, আবার নারী অর্থমন্ত্রী যদি হয় তাহলে জুতার অনেকগুলো ভ্যারাইটিস থাকবে, ব্র্যান্ড ম্যাটার করবে। এগুলো ইন্টারেস্টিং কিছু তথ্য আছে। এবং এই যে ব্রিফকেসে বাজেট নিয়ে যাওয়ার সর্বশেষ চলটা যিনি ফলো করেননি, ইন্ডিয়ার দ্বিতীয় নারী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু কিছু নিয়ে যান ছোট, ওনার একটা ছোট ব্যাগে, আপনারা যেরকম ব্যাগ ব্যবহার করেন লেডিরা, তার ভিতরে উনি ট্যাবে করে নিয়ে গেছেন। উনি ট্যাব দিয়েছে, কোনো এমনকি ওই তাদেরকেও কোনো কাগজপত্র দেওয়া হয়নি। যারা বাজেটের পার্লামেন্ট মেম্বার, তাহলে কাগজপত্র ছিঁড়ে টেরে প্রতিবাদ করার কোনো ব্যাপার থাকে না। এই তো রাইট। আচ্ছা, যাই হোক, এটা আমি একটু বললাম যে ব্যাপারটা একটু লাইট করার জন্য, দর্শকদের জন্য, যাতে খুব ভারী না হয়ে যায়। তো এখন আপনার যে কথা ছিল, যেটা বলছেন বৈদেশিক ঋণের বিষয়ে, প্রশ্নটা আপনার খুবই পার্টিনেন্ট। কারণ কথা হচ্ছে, অবশ্যই আমরা স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা ঋণটা নেওয়াটা যে একেবারে, আমি অনেকে বলে ঋণ নেওয়া ভালো না, কিন্তু ঋণ নেওয়া ভালো না এটা আমি মোটেই মনে করি না অ্যাজ এ ব্যাংকার। কারণ ঋণ হচ্ছে একটা স্ট্র্যাটেজি, আমি কোনটা আমার অপরচুনিটি কস্ট আমাকে মোর ডিজায়ারেবল, ঋণ নেবো নাকি নিজেরটা খরচ করব, তাই তো? অনেক সময় নিজেরটা খরচ না করে ঋণ নেওয়াটা সাশ্রয়ী হয় অপরচুনিটি কস্ট ওয়াইজ যদি আপনি ধরেন। সেক্ষেত্রে ঋণ নেওয়ার আমি কোনো এর মধ্যে খারাপ কিছু দেখি না। কিন্তু কথা হচ্ছে যে ঋণটির সদ্ব্যবহার করে এক জিনিস, সেটি হচ্ছে কিনা সেটি বিষয়। ঋণটি প্রফিটেবল জায়গায় খাটানো হচ্ছে কিনা, যেখান থেকে আমি ফেরত দিব, আমি ব্যাংকিং পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। একইভাবে সরকারেরও কিন্তু তাই হবে, যে আমি একটি প্রজেক্টের জন্য যেটি আমি ঋণ নিব, বিদেশি কিংবা দেশি যেখান থেকে নেই না কেন, সেই প্রজেক্টটি থেকে আমার রেভিনিউ আসবে কিনা এবং সেটি আমি কিংবা শোধ দিতে পারবো কিনা ঠিক টাইমে, এই জিনিসগুলো দেখা উচিত। এখন আপনি যেটা বললেন সেটা আমার কাছেও মাঝে মধ্যে মনে হয় যে এই যে বাংলাদেশের ঋণ সক্ষমতা, অনেক কিছুর মধ্যে কিন্তু বাংলাদেশের ঋণ সক্ষমতা ছিল, এবং যারা ঋণ দিচ্ছে
তারা কিন্তু বাংলাদেশের সক্ষমতা সবসময় বিচার করেছে এবং বাংলাদেশের শত বৈরী আবহাওয়া, বৈরী প্রতিকূল পরিবেশ, রাজনৈতিক অস্থিরতা সব কিছু মিলে কিন্তু তারা বাংলাদেশকে কিন্তু ডাউনগ্রেড করে নেয়। ভেরি রিসেন্টলি করেছে, দেয়ার আর ম্যাক্রো ইকোনমিক রিজনস, সেটা আমরা সবাই জানি। কিন্তু স্টিল মানে এইটা যে বাংলাদেশকে ঋণ মানে ক্রেডিট ওয়ার্দি ভাবা হচ্ছে, এটা কিন্তু একটা বড় পজিটিভ বিষয়। এখন বিষয়টা কোথায় দাঁড়াবে? এখন বিষয়টা দাঁড়াবে, আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে তাকাই, আমাদের ডোমেস্টিক খেলাপি ঋণের চেহারাটা দেখি, তাহলে কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা খুবই প্রণিধানযোগ্য একটি বিষয় যে বিদেশিরা ভাববে যে যেই দেশের ব্যাংকিং সেক্টরে নৈরাজ্যকর অবস্থা থাকে, যেখানে দেখা যাচ্ছে প্রতীয়মান হয় যে খেলাপি ঋণ যারা গ্রহণ করে তাদের প্রতি একটা কেমন যেন একটা কি বলবো এটাকে অনুকূল একটা পরিবেশ তাদের যদি তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি মানে এইটাই যদি পলিসির একটা ইয়ে হয় যে খেলাপি ঋণ যারা নেবে তাদের প্রতি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো ব্যবস্থা গ্রহণ করে, বরং তাদেরকে যেন আনুকূল্য দেওয়া হচ্ছে, এরকম যদি থাকে, সেটা কিন্তু একটা মাইন্ডসেট হতে পারে যে সরকার যদি এইভাবেই করে, কারণ করছে কারা? সরকারই তো ঋণও নেবে সরকার, সুতরাং সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে এটা কিন্তু এফেক্ট পড়তে পারে। আমি যেটা ভাবি যে আমাদের ইন্ডিয়ান সক্ষমতার কথা যেটা বলি, এই বিষয়টা কিন্তু সবচেয়ে বড়। এবং মজিদ ভাই খুব ভালোভাবে বলেছেন, এবং আপনারা যে দুটো কম্বিনেশন আজকে করেছেন আমাদের মধ্যে, যে রাজস্ব আয়ের একজন প্রধান ব্যক্তি ছিলেন তিনি, আমিও ব্যাংকিং সেক্টরে একজন নগণ্য কর্মী হিসাবে বলছি যে মজিদ ভাইয়ের কথাটা ধরেই বলি যে ব্যাংকিং সেক্টর একটা সুস্থ ব্যাংকিং সেক্টরে এনশিওর করবে যে রাজস্ব আদায় করা যাবে কিনা, কারণ ব্যাংকিং সেক্টর হচ্ছে ইকোনমিকে ভাইব্রেন্ট করবে, ইনভেস্টমেন্ট করবে, শিল্পায়ন করবে, সেখান থেকে কিন্তু রাজস্ব আয়গুলো অধিকাংশ রাজস্ব সেখান থেকে আদায় হবে। এখন ব্যাংকিং সেক্টরে যদি এরকম থাকে যে এই ইনভেস্টমেন্টের পরিবেশ কিংবা ঋণ ফেরত না আসা, যেখান থেকে কোনো প্রফিট হয় না বলে দেখানো হয়, তাহলে রাজস্ব আয়টা বাড়বে কোত্থেকে? তো সুতরাং এইখানে কিন্তু এই যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অনেক সময় মনে হয় যে আসলে ব্যাংকিং সেক্টরের মনে হয় মানে আমাদের অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু ভূমিকা যে কী আছে, আমি মজিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওই রাজস্ব আয়ের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, যে রাজস্ব আদায় হচ্ছে না আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী, তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই যে ব্যাংকিং সেক্টরের বর্তমান দুর্বলতা, সেটি কিন্তু তার কারণ। এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমি মজিদ ভাইয়ের সাথে যদি অ্যাড করি, আমার স্পষ্ট মনে আছে, আপনারও নিশ্চয়ই মনে আছে, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী মোহিত সাহেব একটা কথা বলেছিলেন রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে, যে তোমরা যারা 10 টাকা রাজস্ব দেয় তার কাছ থেকে 10 টাকায় আদায় করো, কিন্তু তুমি আরো 10 জন খুঁজে বের করো নতুন, যারা আরো 10 টাকা করে দেবে। তোমরা যেটা করো, তোমরা 10 টাকা যেতে তার থেকে 15 টাকা নিচ্ছ, নতুন 10 জন খুঁজে বের করছো না। নেট যে বাড়ানো, উনি খুব চমৎকারভাবে কথাটা বলেছিলেন যে এটা কিন্তু সত্যিকার অর্থে আমরা যেটা বুঝি, উনি বাজেটের অ্যাপ্রোচটার কথা বলছে, আমরা তো বটম আপ অ্যাপ্রোচ, যে আগে আমরা কত ব্যয় করবো সেই হিসেবে রাজস্ব হয়। নর্মালি ওই যে পরিবারে যে গালিবও বলেছে যে পরিবারের, আমরা আবার ফিরবো, একটু অনুমতি নিয়ে যাচ্ছি।